173তম ক্লাসে এবার সাউন্ডটা চেক করো। 173তম ক্লাসে কি আলোচনা করছিলাম একটু লিখে জানান। 173তম ক্লাসে অডিয়েন্স সাউন্ড পাচ্ছেন কিনা একটু লিখে জানান। সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান। সাউন্ড পাচ্ছেন কিনা একটু জানান। যাচ্ছে অডিয়েন্স, আজকে 174তম ক্লাস। আজ আমার সাথে আছেন বিএসএমএস এর 36তম বেসের সদ্য পাশকৃত ডাক্তার নুসরাত জাহান মারিয়া। আপনি আপনার পরিচয়টুকু দিন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নুসরাত জাহান মারিয়া, বিএসএমএস ইন্টার্নি, হোম ডিস্ট্রিক্ট বোর্ড। আমার ডাক্তার সদ্য পাশকৃত ডাক্তার নুসরাত জাহান মারিয়া, উনি আজকে আমার সাথে আছেন। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব মহিলাদের ঋতুস্রাব সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহিলাদের রোগীলিপিতে মহিলাদের যা যা জানতে হয় সেই বিষয়ে আরো কয়েকটি ক্লাস নিয়েছি, আজকে আবার আলোচনা করব। এই কারণে বারবার আলোচনা করলে যেন আমাদের মনে থাকে যে রোগীলিপিতে কি কি জানতে হবে। মহিলাদের যখন রোগীলিপি করতে যাচ্ছি, আমরা রোগীলিপি করি, সে সময় আমরা বেশ অনেকগুলি বিষয় জানতে চেষ্টা করি। মহিলাদের রোগীলিপির ক্ষেত্রে আমরা যেগুলি জানি বা জানার চেষ্টা করি, আপনারা অনেকবার শুনেছেন, আবারও বলছি। মহিলাদের যৌন জীবন জানতে হয় মহিলাদের কামভাব, কামেচ্ছা, যৌনির অবস্থা জানতে হয়, ঋতুস্রাব জানতে হয়, শ্বেতপদর। ঋতুস্রাবের মধ্যে আবার অনেকগুলি জিনিস জানতে হয়। ঋতুস্রাবের প্রকৃতি কেমন, অবরুদ্ধ কিনা, ঘনত্ব কেমন, পরিমাণ কেমন, বর্ণ কেমন, গন্ধ কেমন, হস্তমৈথুনের অভ্যাস আছে কিনা। শ্বেতপদের ক্ষেত্রে আবার আমাদের জানতে হয় শ্বেতপদের প্রকৃতি, পরিমাণ, সময়, ঘনত্ব, বর্ণ, গন্ধ, কারণ, গতি, বয়স, রোগ, বৃদ্ধি। মহিলাদের অন্যান্য মধ্যে জানতে হয়, যেমন প্রসব ব্যথা, জরায়ুর অবস্থা, জরায়ু বহির্নির্গমন, বন্ধ্যাত্ব, স্থায়ী ঋতুলোপ, গর্ভস্রাব, জরায়ুর যে কোনো ধরনের অন্য কোনো রোগ আছে কিনা তা আমাদের জানতে হয়। মহিলাদের অন্য রোগ নিয়ে যদি আমাদের কাছে আসে, তারপর আমাদের যা জানতে হয় মহিলাদের কাছ থেকে, বিশেষ করে মহিলাদের মাসিকের অবস্থাটা আমাদের জানা দরকার। রোগীলিপি করার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রতি সপ্তাহে আমাদের এইচএস 35 জন ডাক্তার রোগী দেখেন। মহিলা পুরুষ মিলে 35 জন ডাক্তার রোগী দেখেন প্রতিদিন। এই 35 জন আমাদের ফিক্সড। এই 35 জনের বাহিরে আরো নতুন ডাক্তার আছেন। এই সপ্তাহের মধ্যে আরো কমপক্ষে 20 জন বা 25 জন ডাক্তার রোগী দেখেন। কিন্তু 35 জন ফিক্সড ডাক্তার আছেন যারা প্রতি এই 7 দিনের মধ্যে ঘুরে ঘুরে রোগী দেখেন, এক এক দিন 5 জন করে। এই 5 জন ডাক্তার আরো নতুনদেরকে রোগীলিপি শেখাচ্ছেন, কাছে রেখে ওই নতুনদেরকে কাছে বসে শেখাচ্ছেন, তাদের দিয়ে লিখাচ্ছেন। এই মিলে প্রায় 60 থেকে 70-75 জন ডাক্তার প্রতি সপ্তাহে এখানে রোগী দেখেন। ফিক্সড 35 জন, তার সাথে আরো ডাক্তার থাকেন যারা রোগীলিপি করেন। মহিলাদের রোগীলিপি করার ক্ষেত্রে যে পয়েন্টটি 1 নাম্বার যে পয়েন্টটি বাদ পড়ে, যে পয়েন্টটি একেবারে লেখা জরুরি, দেখে অডিয়েন্স আপনারা লিখতে পারেন কিনা যে কোন কথাটা বাদ পড়ে, একটু লিখেন তো। যে এই মহিলাদের রোগীলিপি করার সময় যে পয়েন্টটি বাদ পড়ে যায়, কেউ লিখতে পারবেন? পারলে একটু লিখেন।
টোটাল রোগীলিপি করলেন। রোগীর বর্তমান কষ্টের যতগুলি পয়েন্ট আছে সবগুলি পয়েন্টের তথ্য সংগ্রহ করলেন। ঘাম, ঘুম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য সব তথ্য লিখলেন। সবশেষে যেটা জানা জরুরি, রোগী আসছে মাসিকের অনিয়ম নিয়ে। রোগীর অন্য সমস্যার সাথে জানা গেল রোগীর মাসিকের মধ্যে অনিয়ম আছে, বারবার হয়, এক এক মাসে একাধিকবার হয়, 2 মাস 3 মাস পর পর হয়, 6 মাস 1 বছর পরে হয়, একবার শুরু হলে 10 দিন 15 দিন থাকে, অনেক কথা আছে এই অনিয়মের মধ্যে রোগীর। কিন্তু ডাক্তার সাহেব যেটা বাদ রাখলেন, মাসিকের শেষ তারিখটি বাদ রাখেন। সবশেষে যেটা বাদ রাখেন, যেটা বেশি প্রয়োজন রোগীলিপি করার ক্ষেত্রে, মহিলাদের মাসিকের শেষ তারিখটা, এলএমপিটা কত, লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা কত, কয় তারিখে শুরু হয়েছে। এটা এমন একটা ব্যাপার, আপনি রোগীর অনিয়ম জানছেন, 3 মাস পর পর মাসিক হয়, কিন্তু গত মাসে মাসিক ছিল, গত মাসে দেখা দিয়েছে, আজকে থেকে হয়তো 15 দিন আগে কিংবা 20 দিন আগে বা 1 মাস আগে গত মাসে দেখা দিয়েছিল, আবার টাইম হয়ে যাচ্ছে, কিন্তু রোগীর তো 3 মাস পরে হবে, 3 মাস 4 মাস পর পর হয়। আপনার ওষুধ খাওয়ার পর যে 1 সপ্তাহ পর হয়ে যায়, তাহলে এটা আপনার জন্য গুড সাইন। কিন্তু আপনি তো লিখিয়ে রাখলেন না যে তার সর্বশেষ মাসিকটা কয় তারিখে ছিল, এই কথাটা বাদ পড়ে যায়। এই অবস্থাগুলি বাদ পড়ে যায় বিধায় বারবার শুধু এগুলো নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, ডাক্তার মানের কাছে আমি জানতে চাই যে ঋতুস্রাব অনিয়ম যে শব্দটা আমরা বলি, এই অনিয়মের মধ্যে কি কি পয়েন্টগুলো আমরা পাইতে পারি? ঋতুস্রাব অনুপস্থিত, এক নম্বরে কি ঋতুস্রাবে অনুপস্থিত, বন্ধ, 1 নাম্বার অনুপস্থিত, হ্যাঁ 1 নাম্বার অনুপস্থিত, অনুপস্থিত। 2 নাম্বার নির্দিষ্ট সময়ের পূর্বে, মানে যে ডেটে আসার কথা, যে ডেটে আসার কথা, যে ডেটে আসার কথা তার, এটা তোমার কাছে না, আমার সাউন্ড এমনি বেশি, মাথা ঢুকে গেল। এক নম্বরটা কি? অনুপস্থিত, অনুপস্থিত, 1 নম্বরটা অনুপস্থিত। 2 নম্বর কি? নির্দিষ্ট সময়ের পূর্বে, মানে ডেট ছিল নির্দিষ্ট সময় বলতে 28 দিন বা 30 দিন হওয়ার কথা, তার আগে হয়ে যাওয়া, নির্দিষ্ট সময়ের পূর্বে। আর তারপরটা কি? বালিকাদের আদ্য ঋতু অনিয়মিত, মানে বালিকাদের অর্ধ ঋতু অনিয়মিত বলতে বিলম্বিত, বিলম্বিত, যে ডেটে আসার কথা তা ওই ডেটে না আসে দেরি হওয়া, যেমন 15, 13, 14, 15 পার হয়ে 18, 19 হয়ে যাচ্ছে, তাও মাসিক হচ্ছে না, এরকম তো, মানে প্রথম মাসিকটা হচ্ছে না। তারপরটা কি? কষ্টকর রসসুল, ব্যথাযুক্ত। তারপর পূর্ণ নির্দিষ্ট সময়ের পূর্বে বারবার হওয়া, মানে এক এক মাসে একাধিকবার হওয়া, মাসে একবার হওয়া, মাসে একবার হওয়া না হয়ে কি মাসে একাধিকবার হওয়া, একাধিকবার হওয়া, একাধিকবার হওয়া। আর কি? বারবার হওয়া, ব্যথাযুক্ত হওয়া, দেরিতে হওয়া, কয়েক মাস পর পর হওয়া, এই কথাগুলো তো ওকে। তাহলে অডিয়েন্স আমরা পাচ্ছি এক এক মাসে একাধিকবার হওয়া, এক এক মাসে একাধিকবার হওয়া, দেরিতে হওয়া, প্রথম মাসিক দেরিতে হওয়া, মাসিক বন্ধ থাকা, এগুলো অনিয়মিত পাচ্ছি। আচ্ছা, আমরা যেটা বেশি দেখতে পাই, আমরা যেটা বেশি দেখতে পাই সেটা হচ্ছে মাসিক বন্ধ থাকা। এটা আমরা এখন নিত্যদিন পাচ্ছি, মাসিক বন্ধ থাকা। এই মাসিক বন্ধ থাকার এই কারণগুলি আসলে আমাদের জানা দরকার। রোগীরা যত রোগী পাচ্ছি ইদানিং, এই 25-26 আনুমানিক 25-26 বয়স, এই 25-26 বছর বয়স বা 30 বছর বয়স, তাদের 5 মাস 7 মাস 10 মাস এরকম মাসিক বন্ধ, 1 বছর 2 বছর মাসিক বন্ধ আমরা এরকম দেখতে পাই। আচ্ছা, এই যে মাসিক বন্ধ, এই মাসিক বন্ধের জন্য সম্ভাব্য কারণগুলি, যেমন আমরা 1 নম্বরে ধরতে পারি তার বাচ্চা পেটে কিনা, 1 নম্বর পয়েন্টে ধরি, বাচ্চা পেটে কিনা, তার গর্ভাবস্থা কিনা আমরা প্রথম জানতে চাই, গর্ভাবস্থা কিনা। গর্ভাবস্থা ব্যতীত আর কি কি কারণ থাকতে পারে এই মাসিক বন্ধের জন্য, আপনি এক এক করে আমাকে বলেন। ঠান্ডা হতে, ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা পানিতে অনেক সময় ধরে গোসল করলে, ঠান্ডা পানিতে অনেক সময় ধরে গোসল করলে, ঠান্ডা পানি দিয়ে কাজ করলে, ঠান্ডা পানি দিয়ে কাজ করলে, ঠান্ডা পানিতে অনেক সময় পা ভিজিয়ে রাখলে, ঠান্ডা পানিতে অনেক সময় পা ভিজিয়ে রাখলে, মানে পানি পায়ের মধ্যে পা দিয়ে যে কাজটা করে কাজটা পানির মধ্যে থাকে, এরকম হতে পারে। পা তো ভিজিয়ে রাখে না,
পা দিয়ে যে কাজটা করে কাজটা পানির মধ্যে কাজটা করতে হয় এমন যারা তাদের মাসিক বন্ধ থাকতে পারে। তারপর ভেজা পোশাকে দীর্ঘ সময় থাকলে, যারা যে কাজটা করে এমন যদি হয় কাজটা তার ভিজা কাপড় নিয়ে করতে হয়, যেমন অনেক মায়েরা আছে দুপুরবেলা কাজ করতে শুরু করলো, কয়েক ঘন্টা এই ভিজা কাপড় নিয়ে কাজ করতেছে, রান্না করছে, একের পর এক কাজ করেছে, ঘন্টা পর ঘন্টা ভিজা কাপড় নিয়ে মায়েরা সময় পার করছে, তাদের মাসিক বন্ধ হতে পারে। তাহলে কি ভিজা কাপড়, ঠান্ডা পানিতে পা ভিজিয়ে রাখা, দীর্ঘ সময় গোসল করা, দীর্ঘ সময় ভিজা কাপড়ে থাকা, এই দিকগুলো যাদের থাকে তাদের মাসিক বন্ধ থাকতে পারে। তারপর গরমে অধিক সময় কাজ করা বা গরম রুমে অনেক সময় থাকা। আচ্ছা, যেমন অনেকে বাবুর্চির কাজ করে, অনেক মহিলারা দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা, যারা হোটেলে কিংবা যে কোনো জায়গায় রান্নাঘরে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা, যারা শুধু গরম এই চুলির কাছে থাকে কিংবা যে ঘরটা থাকে ঘরটা খুব গরম, ফ্যান নাই, কোনো কিছু নাই, দীর্ঘদিন ওই ফ্যান ছাড়া গরমের মধ্যে কাটাচ্ছে, এরকম তো। আর্দ্র স্থানে বসবাস করলে, আর্দ্র স্থানে বসবাস করলে, তারপরে অতিরিক্ত লাফালাফি বা দৌড়ঝাঁপ করলে, অতিরিক্ত লাফালাফি, দৌড়ঝাঁপ, নাচ গান এই জাতীয়, ভয় পেলে মাসিক বন্ধ থাকতে পারে। যদি কোনো রোগী যদি ভয় পায়, প্রচন্ড ভয় পেয়ে মাসিক বন্ধ হয়ে যেতে পারে, ভয় পেয়ে মাসিক বন্ধ থাকতে পারে। মানসিক শোক দুঃখ হতে, তাহলে রোগীরা যখন মাসিক বন্ধ থাকে তাহলে ভয় পেয়েছে কিনা, মানসিক সুখ দুঃখ আছে কিনা এগুলো জানতে হবে। অতিরিক্ত শারীরিক পরিশ্রম থেকেও মাসিক বন্ধ থাকতে পারে। তারপর জরায়ুতে ক্যান্সার টিউমার, তারপর ওভারিতে ক্যান্সার বা টিউমার, ফেলোপিয়ান টিউবের মধ্যে কোনো টিউমার বা ভ্যাজাইনা বা সার্ভিক্সে কোনো অস্বাভাবিকতা থাকলে, ভ্যাজাইনা সার্ভিক্স জরায়ুর কোনো অস্বাভাবিকতা থাকলে, ফ্যালোপিয়ান টিউবে কোনো প্রতিবন্ধকতা থাকলে, ফেলোপিয়ান টিউব কোনো কারণে ব্লক হয়ে গেলে, প্রতিবন্ধকতা থাকলে, কোনো কারণে জরায়ুতে খুব গভীরভাবে আঘাত পেলে, কোনো কারণে জরায়ুতে বাহির থেকে কোনো ধরনের আঘাত, কোনো আঘাত খাইলে, মেনোপজের পূর্বে, মানে মেনোপজের টাইম চলে আসছে তার আগে হঠাৎ মাসিক বন্ধ হয়ে যেতে পারে। তারপরে অতিরিক্ত ঝড় বা বজ্রপাতের ভয় পেয়ে, মাসিক বন্ধ হয়ে যাবে। এটার জন্য অডিয়েন্স একটু বের করেন তো, বজ্রপাতের ভয়ে মাসিক বন্ধ ওষুধ আছে কিনা, না ডাক্তারের কথা ঠিক কিনা দেখেন তো। ঝড় বা বজ্রপাতে মাসিক বন্ধ, মারিয়ার কথাই তো শোনা যাচ্ছে, আমারটা তো শোনা যাওয়ার কথা না। ঝড় বা বজ্রপাতে মাসিক বন্ধ, ঝড় বা বজ্রপাতে ভয় পেয়ে মাসিক বন্ধ, ওষুধ থাকলে কয়টি একটু লিখে জানান, ওষুধ থাকলে কয়টি তাড়াতাড়ি লিখেন। আর মহিলা রান্নাঘরে কাজ করলে, অতিরিক্ত মানসিক টেনশন করলে, ভারী কাজ করলে, একটু সহযোগিতা করলেই তো হয়, তাহলে তো সমস্যা হয় না ডাক্তার বাবু, মাঝে মধ্যে সহযোগিতা করবেন। কয়টি? 11টা। ওষুধের নাম কি? নেট্রামকার। ঝড় বজ্রপাত থেকে ভয় পেয়ে মাসিক বন্ধ। তারপরে কি? অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডায়াবেটিস যদি অতিরিক্ত মাত্রা বেড়ে যাওয়া, এমন পর্যায়ে ডায়াবেটিস কোনোভাবে কন্ট্রোল করতে না পারলে, মাত্রাতিরিক্ত বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে মাসিক বন্ধ থাকতে পারে। আর কি? হরমোনাল ইমব্যালেন্সের কারণে। হরমোনাল ইমব্যালেন্সের কারণে, হরমোনাল কি বেড়ে যাওয়া কি কমে যাওয়া? যদি বেশি বেড়ে যায় হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, যদি বেশি কমে যায় তাহলে হাইপোথাইরয়েডিজম। বেড়ে যাওয়া বা কমে যাওয়া এর ফলও হতে পারে। জি, তারপর অতিরিক্ত লিউকোরিয়া যাওয়ার ফলে। আরে খোদা, অতিরিক্ত লিউকোরিয়ার ফলে মাসিক বন্ধ, এমনটাও কি আছে দেখেন তো, এরকম ওষুধ আছে কিনা? অতিরিক্ত লিউকোরিয়ার ফলে মাসিক বন্ধ। আচ্ছা, তারপর অপুষ্টি বা অ্যানিমিয়ার কারণে। অপুষ্টি বা অ্যানিমিয়ার কারণে, অপুষ্টি বা অ্যানিমিয়ার কারণে। দাঁড়ান দেখি, বলেন তো। অপুষ্টি বা অ্যানিমিয়ার কারণে। অপুষ্টি বা অ্যানিমিয়ার কারণে। অনিদ্রা এবং অতিরিক্ত অলসতার কারণে। অনিদ্রা এবং অতিরিক্ত অলসতার কারণে। ওই নিয়ম মতো ঘুমায় না, টাইম মতো ঘুমায় না, টাইম মতো খায় না, তারপরে কি অলস,
এই শৈলতার উঠে না, কাজ কাম কিছু করে না, এমন যারা নাকি। তারপর হ্যাঁ, কঠিন বা দীর্ঘমেয়াদী রোগে ভোগার পরে, কঠিন এবং দীর্ঘমেয়াদী রোগ ভোগার পর, যেমন যেমন হাম বা বসন্ত রোগের পরে, হাম, বসন্ত, যক্ষা, ক্যান্সার, ক্যান্সার। কাশি, তারপর প্যারালাইসিস, স্ট্রোক, এই জাতীয় বড় বড় রোগের ভোগার কারণে। আর কি? অতিরিক্ত মেদবহুল হওয়ার কারণে। এই তো লাগালেন যাবে না। অতিরিক্ত মেদবহুল, হ্যাঁ, অতিরিক্ত মেদবহুল হলো মাসিক বন্ধ থাকতে পারে। এখন তো রুগী আমাদের কাছে যা আসে অতিরিক্ত মেদবহুল, এটা তো আমরা আসলে বুঝে উঠতে পারি না। এখন কয় কেজি ওজন হলে অতিরিক্ত মেদবহুল বলবো, এটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে একটু জানতে চাই আপনার কাছ থেকে। অডিয়েন্স, আমার এই ডাক্তার মানের কাছে জানতে চাই, অতিরিক্ত মেদবহুল কতটুকু ওজন হলে, কতটুকু ওজন হলে মেদবহুল হতে পারে, এটা আপনাদের কাছে জানতে চাই। আগে আপনারা আমাকে একটু বের করে দেন মেদবহুল, রুগীটা মেদবহুল পৃষ্ঠা নাম্বার কত? রুগীটা আমার মেদবহুল পৃষ্ঠা নাম্বার কত? একটু বের করে দেন, রুগী মেদবহুল পৃষ্ঠা নাম্বার কত? 729 মেদবহুল রুগী হতে পারে? আছে প্লেথরিক ওম্যান, কি লেখা আছে? মেদবহুল রুগী, মেদপ্রবণ মহিলা, মেদপ্রবণ মহিলার মাসিক বন্ধ, ওষুধ কয়টা? 11টি ওষুধ আছে মেদপ্রবণ মহিলাদের ঋতুস্রাব বন্ধ। এখন আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে কত কেজি ওজন হলে, কত কেজি ওজন হলে বা কি ওজন হলে বা কতটুকু, আমরা তো রুগীদের ওজন চেম্বারে মেপে থাকি, রুগী আসলে ওজনটা মাপি, তার ওজন কত, বেশি না কম। রুগীর দেখতে মোটা সোটা, ওজন মাপলাম দিয়ে অত বেশি ওজন পাই না। আবার কারো আছে দেখতে অত মোটা লাগে না, ওজন বেশি। এখন কত কি হাইটটা কত, ওজনটা কত হলে আমরা তাকে ওভারওয়েট বলতে পারি বা বেশি ওজন বলতে পারি, এই ব্যাপারে আপনার কিছু মতামত চাই। আপনি কলম নেন, প্রয়োজনে আপনি আমাকে একটু দেখান কি করা যায়। এটা ছেড়ে দেন, এটা লাগবে না, এটা খুলে ফেলি, এটা 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 এই এটা 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 ছেড়ে দাও, এটা দাও, তোমার এটা থাকুন, নেন বাস, নেন কলম। আমাদের ওভারওয়েট সম্বন্ধে বা একজন হ্যাঁ ঠিক আছে। মানুষের হাইট অনুসারে তার ওয়েট কত হবে, এটা জানার জন্য আমাদের বিএমআই জানতে হবে। কি জানতে হবে? বিএমআই, ওজন কি বেশি না কম, হ্যাঁ। এটা জানার জন্য কি জানতে হবে? BMI জানতে হবে। আচ্ছা এটা লাগবে না। ওজনটা বেশি না কম জানার জন্য বিএমআই জানতে হবে। বিএমআই জানতে হবে। আচ্ছা বিএমআই কি আবার? বিএমআই হলো একজন ব্যক্তির ওজনের একক, বডি মাস ইনডেক্স। একটু লিখে দেন তাহলে বুঝতে পারবো। একটু বড় করে লেখেন, আমরা দূর থেকে দেখবো না। ব্রাশ গেল কই গো? চিকন ভাবে দাগ করতেছে। এই ব্রাশ গেল কইলে কই যাবো, দেখ এটা মশা দিয়ে দেন। ডাস্টার কই? পাইছি। না একবার বিএমআই। আচ্ছা এটা কাজ করেন, এটা মুছে ফেলেন, টোটালটা মুছেন, মুছেন এখানে লেখেন দুটা লেটার এখানে লেখেন। হ্যাঁ তারপরে ব্যাখ্যা পড়ে দেন। আচ্ছা, বিএমআই হলো বডি মাস ইনডেক্স। লেখেন এখান থেকে লেখেন। বিএমআই হচ্ছে বডি মাস ইনডেক্স, একজন ব্যক্তির ওজনের একক। ব্যক্তির ওজনের একক। হ্যাঁ,
মানে আমরা ওভারওয়েট কি বোঝার জন্য এটা আমাদের দরকার। দরকার। এখন ওভারওয়েট কি না এটা জানার জন্য, মানে কিভাবে মাপবো তার যে ওজনটা বেশি কিংবা কম ওদিকে ওর ওজন এই ব্যক্তির ওজন বেশি না কম এটা জানার জন্য আমরা কি করব, বিএমআই দরকার। বিএমআইটা আমার জানা দরকার। বিএমআই আমাকে পরিমাপ করে দিবে। তো এটার নাম কি হলো কি, বডি মাস ইনডেক্স। এটা হলো ওজন মাপার একক। ওজন মাপার একক, একক। ওজন মাপার ওজন একক। মাপার একক। এবার এটা আবার কি, এটা বুঝেন। এখন এই বিএমআই জানতে হলে আমাদের একটা বিএমআই থিওরি আছে, সেটা জানতে হবে। বিএমআই আবার থিওরি আছে। হ্যাঁ, থিওরিটা কি আবার? থিওরিটা হচ্ছে BMI equal to weight by height এর বর্গমিটার। হাইটের বর্গমিটার। হ্যাঁ, মানে হচ্ছে ব্যক্তির ওজনকে তার উচ্চতার বর্গমিটার দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা বিএমআই পাবো। কি হবে, ওয়েটের ওয়েটকে, Weight, ব্যক্তির weight। ওজনকে হাইটের বর্গমিটার, উচ্চতার বর্গমিটার দিয়ে ভাগ করলে আমরা বিএমআই পাবো। আচ্ছা, আপনি যেটা বুঝাচ্ছেন সেটা হচ্ছে ব্যক্তির ওজন যেটা, হ্যাঁ, এই ওজনটাকে ভাগ করবো কি দিয়ে, ব্যক্তির উচ্চতার বর্গমিটার দিয়ে। ব্যক্তির উচ্চতার বর্গমিটার দিয়ে কাকে ভাগ করব, ওজনকে ভাগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে সেটা BMI। বিএমআই। কি বুঝতে পারলাম অডিয়েন্স? একটু ভাবেন তো বিএমআইটা আসলে কি বোঝাচ্ছে, যে ব্যক্তির ওজনকে ভাগ করব ব্যক্তির উচ্চতার বর্গমিটার দিয়ে, বর্গমিটার দিয়ে ভাগ করব। তাহলে এটা চিন্তা কি হলো, বিএমআই হচ্ছে ইকুয়াল টু ওয়েট বাই হাইটের বর্গমিটার। তাহলে আমরা বিএমআই পাবো। আচ্ছা, তাহলে আপনি বিএমআইটা যদি পাই যাতেন এগুলো আবার মুছে ফেলেন, এটা আর দরকার নেই আমাদের। আমরা সূত্রটা থাক। সূত্রটার উপরে নিয়ে যান, আচ্ছা, সূত্রটার উপরে নিয়ে যান। এই কনভার্জের সূত্রটা ওয়েট, আচ্ছা এটা কি লিখছে, ওয়েট বাই হাইটের বর্গমিটার। হাইট বর্গমিটার। হ্যাঁ, আচ্ছা এটা দিয়েই এটা ভাগ করলে পাবো। হ্যাঁ। আচ্ছা এবার বাকিটা বোঝা। তাহলে এবার যদি আপনারা আমি বলি অডিয়েন্স, যদি আমারটাই আমি বলি, আমার উচ্চতা আছে 5 ফিট 6 ইঞ্চি। একটু খেয়াল করেন, আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি আর আমার ওজন হচ্ছে 68 কেজি। কত কেজি? 68। অডিয়েন্স, তাহলে একটু শুনেন, আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি আর আমার ওজন হচ্ছে 68 কেজি। তাহলে এবার আমার বিএমআইটা কত হবে? জি, এবার এটা বের করে দেন। তাহলে আপনি একটু লিখে দেন, এখন আমরা এখানে একটু লিখে রাখেন, ওয়েটটা লেখেন 68, লেখেন 68 কেজি আর হাইট দেন 5 feet 6। 5 ফিট 6। একটু বলো দেন, আমরা দূর থেকে দেখি। 5 ফিট 6 ইঞ্চি, হ্যাঁ, ওয়েট কত? 68 কেজি হ্যাঁ, আর হাইট হলো 5 ফিট 6 ইঞ্চি। এটারে কাছে দেন, বাস। হ্যাঁ, 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6 ইঞ্চি। এখন আমরা এই হাইটটাকে বর্গমিটারে নিব। হাইটটাকে বর্গমিটারে নেবেন। হ্যাঁ, হাইটকে এই 5 ফিট 6 ইঞ্চির বর্গমিটার করবেন। বর্গমিটার করব। বর্গমিটার করার নিয়ম কি? বর্গমিটার করার জন্য আমাদের কি করতে হবে, প্রথম এই ফুটটাকে আমাদের ইঞ্চিতে নিতে হবে। কোথায় দিতে হবে? ইঞ্চিতে নিতে হবে। ফুটকে ইঞ্চিতে নিতে হবে। হ্যাঁ, ওখানে একটু বাড়াতে স্যার, নিচে একটু বাড়াতে নিচে। ইঞ্চিতে নেওয়ার জন্য আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি। 1 ফুট সমান 12 ইঞ্চি। এখন আমার এই হাইটটাকে 12 দিয়ে গুণ করতে হবে। আপনি ওই পাশে দেন না, এত এদিকে না দিয়ে ওই পাশে দেন। সূত্রটা এখানে থাকুক, আপনি এই পাশে দেন। এখান থেকে দেখেন। হ্যাঁ, 5 ফিট 6 গুণ
তাহলে আপনি কি করছেন 5 ফিট 6 উচ্চতাটাকে ইঞ্চিকে আমরা এখন ইঞ্চিতে নেব। আগে ইঞ্চিতে নেবেন। ইঞ্চিতে নেব। ইঞ্চিতে নেওয়ার জন্য আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি। তো 12 দিয়ে গুণ করতে হবে। কয়টা গুণ করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 66 66 হ্যাঁ, ইঞ্চি। এটা হচ্ছে ইঞ্চি। 66 ইঞ্চি। ইঞ্চি। এখন এই ইঞ্চিটাকে আমি সেন্টিমিটারে নেব। এটা বলি সেন্টিমিটার কিভাবে নেবেন? সেন্টিমিটার নেব। এখন কিভাবে? আমরা জানি সেন্টিমিটারে নেওয়ার জন্য হচ্ছে 1 ইঞ্চি সমান 2.54 মিটার। সেন্টিমিটার। সেন্টিমিটার 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তো দেন এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। সেন্টিমিটার। এখন এটাকে সেন্টিমিটারে নেওয়ার জন্য আমি এটাকে 2.54 দিয়ে গুণ করব। মানে আমার এই ইঞ্চিটাকে ইঞ্চিটাকে আমি এখন সেন্টিমিটারে নিব। সেন্টিমিটারে নেবেন। হ্যাঁ। তাহলে এই আগে কি দিলেন? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে এখন এই 66 কে আমি 2.54 দিয়ে গুণ করব। দেন গুণ করেন। দেন গুণ দিয়ে দেন। একটু বড় করে দেন তাহলে আমরা যেন দেখতে পারি। দেখা যাচ্ছে? হ্যাঁ। একটা বড় একটা ছোট, এত বড় কেন গো? এত আস্তে আস্তে আপনার লেখার অসুবিধা নাই? এখানে যারা লাইভে আছে সব ঘরের মানুষ, টেনশনের কোনো কারণ নাই। 66 কি অডিয়েন্স, আপনারা সব ঘরের মানুষ না? কি বলেন? কত হবে দেখতে হবে। হ্যাঁ এর মধ্যে কোনো একটা কি এটা গুণ করতে হবে স্যার, একটু দেখতে হবে। অডিয়েন্স একটু গুণটা করে দেন আপনারা। 66 তারপর গুণ হচ্ছে 2.54, দেখেন তো কত? এই যাই একটু করে দাও। 167.64 এটা আমরা গুণ করে পেলাম 167.64 167.64। এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার। 167.64 হলো সেন্টিমিটার। সেন্টিমিটার। এখন সেন্টিমিটারকে আবার মিটারে নিতে হবে। সেন্টিমিটারকে আবার মিটারে কিভাবে নেব? সেন্টিমিটারে থেকে মিটারে যাওয়ার জন্য আমরা জানি যে 100 দিয়ে ভাগ করতে হয়। কাকে ভাগ করব? এই এটাকে সেন্টিমিটারে। সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে আবার কি বের হবে? মিটার। দেন ভাগ করেন। একশো দিয়ে ভাগ করলে কি বের হবে? মিটার। দেন মিটার দেন। 1 পয়েন্ট দেন তাহলেই হবে 67 1.67 আচ্ছা, এখন এটা আমি মিটার পেলাম। এখন মিটারটাকে আমার বর্গ করতে হবে। এই দাঁড়ান 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 দাঁড়ান। এই 1 পয়েন্ট, আচ্ছা 6 লিখে দেন 6 পর্যন্ত চলবো। 6 লিখে দিলেও হবে সামনে এখানে 6 দেন। বড় লিখতে পারেন হ্যাঁ বাস বাস হয়ে গেল। তাহলে 1.6764 এটা পেলাম মিটার। এখন এই মিটারকে আমি এবার বর্গমূল করব। মানে এটা দিয়ে আবার এটাতে গুণ দিবেন। হ্যাঁ। এটা বর্গ করবেন আবার। আচ্ছা, অডিয়েন্স আমি আসলে আমি একটু হাঁপিয়ে যাচ্ছি, ম্যাডাম তো সহজে বলতেছে, ওনার তো জানা জিনিস, আমি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি বুঝতে পারছি কিনা আপনারা দেখেন। উনি প্রথম বললেন যে ওয়েটকে হাইটের বর্গ দিয়ে ভাগ করলে বিএমআই বের হয়ে যাবে। তা আমার ওজন ছিল 68 কেজি, হাইট হলো 5 ফিট 6 ইঞ্চি। তো 5 ফুট 6 ইঞ্চিকে উনি ইঞ্চিতে বানাইলেন, তার মানে আমার হাইট হচ্ছে 66 ইঞ্চি, তাই তো? এটা দাঁড়ালো আমার হাইট হচ্ছে 66 ইঞ্চি। আচ্ছা 66 ইঞ্চি আমার হাইট, ওকে মানলাম। তাহলে এবার 66 ইঞ্চিকে আবার বললেন যে বর্গ মিটারে যেতে হবে নাকি? না না, ইঞ্চি থেকে আমরা সেন্টিমিটারে যাব। সেন্টিমিটারে যাবেন। তাহলে কি 1 ইঞ্চি ইকুয়াল টু 2.4554 সেন্টিমিটার। তাহলে আপনি আমার 66টিকে 2.54 দিয়ে গুণ দিলেন। হ্যাঁ। ওখানে ফলাফল হলো 167.64 সেন্টিমিটার। এই সেন্টিমিটারে আবার মিটারে পরিণত করবেন। তো মিটারে পরিবর্তন করতে হলে আবার 100 দিয়ে ভাগ দিলে কত বের হলো? 1.6764 মিটার। এখন আবার বর্গ করব। বর্গ করে কি বের হলো? 2.8103 2.8103। এখন আমাদের থিওরিটা কি ছিল? BMI = W বাই হাইটের মিটার, হাইটের ওয়েট বর্গমূল। বাই হাইট মিটার। হ্যাঁ,
হাইট মিটার- বর্গমিটার বর্গমিটার, হাইটের বর্গমিটার। তো এটা আমরা দিয়ে দেখি- এখন কি করবেন? ওটা তো আমরা পেলাম। হাইটের বর্গমিটার কত? 2.8103। এটা আমার হাইটের বর্গমিটার। হ্যাঁ, এখন আমাদের সূত্রে আসি। BMI ইকুয়াল টু ওয়েট। এই যে ওয়েট কত ছিল? 68 কেজি। 68 কেজি। 68 আর হচ্ছে এই যে আমরা হাইটের বর্গমিটার তো এখানে পেলাম 2.8103। 2.8103। 8103। ঠিক আছে। এবার ভাগ দেন তো দেখি কত পাওয়া যায়। 24 পয়েন্ট 19 24 পয়েন্ট কত 19 19 তাহলে কত হলো? 24.19 24.19 24.19 এটা একটু কাছে নেন। হ্যাঁ 24.19 এখন BMI করে আমরা যে 24.19 পেয়েছি এটা এটা কি বিএমআই? হ্যাঁ তার মানে আপনার হলো বিএমআই মানে কি জানি বললেন জানি? বডি মাস ইনডেক্স। অডিয়েন্স, বডি মাস ইনডেক্স Index। হলো আমার বডি মাস ইনডেক্স কত? 24.19। 19 আচ্ছা এই 24.19 দিয়া এবার কি বুঝবো আমার ওজন বেশি না কম? এবার এই বাকিটা বুঝতে যাবো একটু পরে দাঁড়ান। অডিয়েন্স আমি আবার বুঝি কম, মোটা মাথার মানুষ তো, একটু শোনেন। ম্যাডাম বললেন বিএমআই হলো বডি মাস ইনডেক্স। এটা সূত্র দিলেন আমার ওজন যত আমার হাইটের বর্গমিটার দিয়ে আমার ওজনকে ভাগ করলে আমার বডি মাস ইনডেক্স পাওয়া যাবে। পাওয়া যাবে। তাহলে এই আমার বডি মাস ইনডেক্সটা বের হলো হ্যাঁ 24.19। এটা হচ্ছে আমার বডি মাস ইনডেক্স। এটা পাওয়া গেল। হ্যাঁ। এটা আমার বডি মাস ইনডেক্স বিএমআই পাওয়া গেল। অডিয়েন্স আমার এই বিএমআইটা আপনারা কারা বুঝেছেন একটু আমাকে জানান, তারপরে বাকিটা সামনে যাচ্ছি। আমি কিন্তু ভাই মোটা মাথার মানুষ, সহজে বুঝি না। ম্যাডাম তো সহজে বুঝিয়ে দিচ্ছে, আমি অত সহজে বুঝতে পারি না। কিন্তু আপনারা বুঝেছেন কিনা আমাকে একটু জানান তো। এই যে বডি মাস ইনডেক্স যেটা উনি বের করলেন, এটুকু কারা বুঝেছেন একটু জানান, তাড়াতাড়ি জানান। এই যে বডি মাস ইনডেক্স উনি যে বলতেছেন এতক্ষণ, এটা কারা বুঝেছেন একটু জানান, তাড়াতাড়ি জানান। ডাক্তার ওমরান আসাদ জি, তাড়াতাড়ি। ডাক্তার শোয়েব, আর কেউ নাই? সব কি আমার মতো মোটা মাথার মানুষ? একটু দ্রুত লিখে জানান না, একটু জানান। লেখা বোঝা যাচ্ছে না, আমি লেখাটা বুঝিয়ে দিচ্ছি শোনেন। বিএমআই বডি মাস ইনডেক্স, তুমি আরেকটু বুঝিয়ে দাও, আরেকবার বলে দাও। আচ্ছা এবার থাকি বুঝিয়ে দাও। ম্যাডামকে আরেকবার বোঝানোর কথা বলছি, একটু বুঝিয়ে দেন। আমাদের ওভারওয়েট মানে মেদবহুল যে ওভারওয়েট জানতে হলে আমাদের বিএমআইটা জানতে হবে। বিএমআই কি? বিএমআই হচ্ছে ব্যক্তির ওজনের একক, বডি মাস ইনডেক্স। এখন বিএমআই জানার জন্য আমাদের একটা থিওরি আছে, সেটা হলো ওয়েট বাই হাইটের বর্গমিটার। যেমন আমার কাছে ধরলাম এক পেশেন্ট আসলো, তার ওয়েট 68 কেজি, হাইট 5 ফিট 6 ইঞ্চি। এখন এই সূত্র অনুসারে আমাদের ওনার উচ্চতাটাকে বর্গমিটারে নিতে হবে। এটা নেওয়ার জন্য আমাদের প্রথম এই ফুটটাকে ইঞ্চিতে নিতে হবে। আর আমরা জানি 1 ফুট 1 ফুট সমান 12 ইঞ্চি। তো এটার আমরা 12 দিয়ে গুণ করলাম, পেলাম 66 ইঞ্চি। ইঞ্চিটাকে এখন আবার সেন্টিমিটারে নিব। সেন্টিমিটার নেওয়ার জন্য আমরা কি জানি যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তো এই 66 কে আবার এই 2.54 দিয়ে আমরা গুণ করলাম, গুণ করে পেলাম হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটারকে সেন্টিমিটার পেলাম। হ্যাঁ সেন্টিমিটার থেকে আবার আমরা মিটারে যাব। তো সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। কাকে? ওই সেন্টিমিটার। সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করতে হয়, সেন্টিমিটার 100 দিয়ে ভাগ করলে মিটার পাবো। মিটার পাবো। তাহলে আমরা মিটার পেলাম। প্রথম আমরা মিটার পেলাম 1.6764। 1.6764 এটা হলো মিটার। হ্যাঁ, এখন এই মিটারটাকে আবার আমরা বর্গমূল করলাম, বর্গমূল করলাম মানে ওইটা দিয়ে ওইটাতে গুণ দিলাম। গুণ দিলাম, মানে এই 1.676 ইনটু 1.676 তাহলে বের হলো কত? 2.8103। 2.8103 এটা হলো এটা হলো আমাদের হাইটের বর্গমূল। হাইটের বর্গমূল জি। হ্যাঁ, এখন এই যে সূত্র অনুসারে BMI ইকুয়াল টু W বাই হাইটের বর্গমূল।
তো ওই সূত্রে যে ওয়েট কত ছিল, ওজন দিয়ে আমরা এই উচ্চতার বর্গমূলটাকে ভাগ করব। মানে উচ্চতার বর্গমূলকে আমরা ওজন দিয়ে ভাগ করব। ওজনকে ভাগ করব। ওজনকে ভাগ করব। ওজনকে ভাগ হ্যাঁ, করব। এখন ওজন হলো 68 কেজি। 68 ভাগ এই যে হাইটের বর্গমূল ভাগ হ্যাঁ। করলাম, পেলাম 24.19। এটাই হলো আমাদের বিএমআই। 2.8103 এটা হচ্ছে হাইটের বর্গমূল। এই হাইটের বর্গমূল দিয়ে আমরা ওজনকে ভাগ করব। হ্যাঁ, ওজনকে ভাগ করলে বের হলো কত? 24.19। এটা হচ্ছে বিএমআই। বিএমআই। তা আমি বিএমআই তো বুঝলাম, অডিয়েন্স বিএমআই বুঝলাম, এখন এই বিএমআই তে কি করব? এই বাকিটা এবার বলেন। এটা আমি মুছে দিচ্ছি দেন। অডিয়েন্স মুছে ফেললাম, কিন্তু মুছে ফেললাম, বিএমআই মুছে ফেললাম। আচ্ছা একটু ভালো মুছে দাও তো, একটু ভালো মুছে দাও, ভালো করে মুছে দাও। এটা ক্যাপ করে রাখছো, লাগাও। হ্যাঁ, যারা বিএমআই বুঝতে পারছেন না জানাবেন, আবার বলবো ইনশাআল্লাহ। বর্গ না বর্গমূল? বর্গ না না বর্গমূল? বর্গমূলই তো করলাম। বর্গমূল, মিটারটাকে বর্গমূল। বর্গমূল করলাম। আচ্ছা এবারে তো আমরা পাইলাম বিএমআই পাইলাম। বর্গমূল করেই বিএমআই পাওয়া গেছে। অডিয়েন্স এবার আমরা বিএমআই তো পাইলাম, এখন বিএমআই এর গুরুত্ব জানা দরকার। এবার বিএমআই কত হলে কি বিপদ হতে পারে? বিএমআই এর একটা স্তর আছে। স্তরগুলো একটু বলেন। হ্যাঁ। বিএমআই লিখো। স্তর নেন, বিএমআই স্তর লেখেন এবার। বিএমআই স্তর দেখো, দেখো, দেখো। কি লিখলেন? বিএমআই যদি বিএমআই যদি 18.5 এর নিচে হয় তাহলে সেটা শীর্ণকায় ধরা হবে। আমার ছিল কত জানি? 24.19। মানে 24.19 ছিল আমার, তাই তো? এই অডিয়েন্স কিন্তু ভুলে যাবেন না, আমার ছিল 24.19। আচ্ছা আপনারা মনে রাখবেন কিন্তু অডিয়েন্স। জি, তাহলে কি হলো? বিএমআই যদি 18 এর নিচে হয় শীর্ণকায়, মানে বিএমআই 18 এর নিচে হলে শীর্ণকায়। শীর্ণকায়। এক নাম্বার পেলাম। অডিয়েন্স দেখেন, যদি বিএমআই যদি 18 পয়েন্ট কত 5 হয়, 18.5 হয় এর নিচে হয়, নিচে হয় তাহলে কি হবে? শীর্ণকায়। শীর্ণকায়। বাস, এবার ঠিক আছে। হ্যাঁ, অডিয়েন্স আমাকে প্রথম দিন তো একটু এলোমেলো হবে। হ্যাঁ। চলো, প্রথম বিয়া এই কলমটা এই দাসটা দিয়ে দেন। হ্যাঁ। বিএমআই যদি 18.5 থেকে 25 এর নিচে হয়, অর্থাৎ 24.9 হয়। 85 থেকে 24.9। 85 থেকে 4.9 24.9 আমার এটাই ছিল হচ্ছে কত? 25 এর নিচে। 24.19 আমার। অডিয়েন্স এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ম্যাডামের এই সূত্র অনুপাতে আমার বিএমআই যদি হয় 24.19, আমার ওয়েট বেশি না কম দ্রুত লিখে জানান। আমার ওয়েট যদি হয় 24.19 যদি হয় আমার বিএমআই, তাহলে এখানে লেখা আছে 18.5 থেকে 25
24 পয়েন্ট কত 9 24.9 পর্যন্ত নরমাল মানে স্বাভাবিক স্বাভাবিক। ওজন, আর আমার ছিল 24.19, তাহলে আমার ওজন বেশি না কম? ডাক্তার হিসেবে ঠিক আছে। লিখে দিন। স্বাভাবিক, একজন এসে স্বাভাবিক। আর লিখে দিন, ডাক্তার হিসেবে ঠিক আছে। আবার বয়স স্কেল জানতে চাই, আচ্ছা দেবো বয়স স্কেল দেবো। বয়স মেল ফিমেল সব দেওয়া যাবে, বাকিটুকু কিছু কিছু নিজে দেখেন, বইতে দেওয়া আছে। বিএমআই যদি রুগী বসে আছে, বেশি দেরি করা যাবে না। জি বিএমআই যদি 25 থেকে 30 এর নিচে হয় তবে ওভারওয়েট, মানে আপনি প্রথমটা বললেন 18.5 এর নিচে শূন্যতা, শীর্ণকায় 18.5 থেকে 25 পর্যন্ত হলো কি স্বাভাবিক, মানে স্বাভাবিক। 24.9 24.9 পর্যন্ত, স্বাভাবিক 24.9 পর্যন্ত স্বাভাবিক। স্বাভাবিক। তারপরে যদি 25 থেকে 30 এর নিচে হয় তবে ওভারওয়েট, মানে 29.9 এই 25 থেকে 30 এর নিচে 29.9 9 মানে হয় 30 এর নিচে হয় 30 এর নিচে, হ্যাঁ ওভারওয়েট। ওভারওয়েট। তাহলে কয়টা গেল? 3টা। আল্লাহ বাঁচাইছে, আমি কিন্তু ওভারওয়েটে নাই, আমারটা হলো 25 এর নিচে, তো আমারটা স্বাভাবিক। তাহলে 25 থেকে 30 পর্যন্ত, 30 এর নিচ পর্যন্ত হলে এটা ওভারওয়েট। তারপরটা কি? অডিয়েন্স বুঝতে পারছেন? আমরা কিন্তু আজকে নতুন, কালকে আর তেরা বাঁকা হবে না ইনশাআল্লাহ, কালকে ঠিক হয়ে যাবে। এটা কি খবর? স্থূল। স্থূল ওবেসিটি। হ্যাঁ, যদি বিএমআই 30 থেকে 35 এর নিচে হয় তবে ওবেসিটি প্রথম শ্রেণীর। অডিয়েন্স আপনারা একটা রুগীলিপি করেন তো, এই মুহূর্তে যারা লাইভে আছেন, এই বাম পাশটা ফাঁকা রেখা লেখা কেন শুধু ডান পাশে চলে আসে, একটা রুগীলিপি করেন অডিয়েন্স। আমার নাম্বার বসে ভাই দিচ্ছে। ও তাদের নাম্বার বলে দেন, 1 2 নাম্বার বসাবে অডিয়েন্স। যাই হোক, তাহলে 18 থেকে 18 নিচে শীর্ণকায়। 18 থেকে 25 পর্যন্ত 25 এর স্বাভাবিক। স্বাভাবিক, 25 থেকে 30 30 এর এর নিচে নিচে পর্যন্ত overweight। overweight, 30 থেকে 35 পর্যন্ত আছে কি মানে 34.9 34.9 পর্যন্ত কি হবে? ওবেসিটি প্রথম শ্রেণীর। ওবেসিটি প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীর। আচ্ছা, ওবেসিটি প্রথম শ্রেণী, আবার দ্বিতীয় শ্রেণী আছে নাকি? ওবেসিটি প্রথম শ্রেণী, ও বাবা 40 এর নিচে, ওবেসিটি সেকেন্ড। আবার 5 নম্বরে কি? বিএমআই যদি 35 থেকে 40 এর নিচে হয় তাহলে কি ওভারওয়েট সেকেন্ড গ্রেড। সেকেন্ড গ্রেডে। ওভারওয়েট সেকেন্ড গ্রেড। আরো আছে না, না, হ্যাঁ? 40 এর উপরে হলে যা আছে তা, কপালে যা আছে। বোম্বল দাস। বোম্বল দাস, এইবার কিন্তু বোম্বল দাস আসতেছে কিন্তু অডিয়েন্স। তাহলে এবার বলেন, আমাদের ডাক্তার কিন্তু এবার মাত্র বলছে বোম্বল দাস, তার মানে রাস্তা ক্লিয়ার হচ্ছে, রাস্তা ক্লিয়ার হচ্ছে। তাহলে ধাপ কটা হলো? 5টা। বিএমআই 1 নম্বর ধাপ কি 18.5 পর্যন্ত যদি কি হয়? নিচে হয় তবে হয় শীর্ণকায়। শীর্ণকায়। একটা জি একটা ইয়াটা কি 40 এর উপর। 40 এর উপরে যদি হয়, আচ্ছা, 40 এর উপরে হলে উচ্চতর ওবেসিটি। 6 নাম্বার আছে, মানে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত উনি। বিএমআই যদি 40 এর উপরে হয় তাহলে উচ্চতর ওবেসিটি নাকি? যা হয় তাই 40। যা হয় তা, কমাতে যা আছে, উচ্চতর ওবেসিটি। উচ্চতর ওবেসিটি, উচ্চতর ওবেসিটি। অডিয়েন্স, তাহলে আমরা বিএমআই এর স্তর পেলাম 6টি। বিএমআই জানি আবার কি বললো একটু আগে, কি জানি বিএমআই মানে জানি কি? বডি মাস ইনডেক্স। বডি মাস Index। ইনডেক্স। এটা পাওয়ার সূত্রটা কি আমাদের? বিএমআই ইকুয়াল টু ওয়েট বাই হাইটের বর্গমিটার, মানে ওজন height ওজন বর্গমিটার। ভাগ উচ্চতার বর্গমিটার। ওজন ভাগ উচ্চতার বর্গমিটার। আমার কি করতে হবে তাইলে? প্রথম করতে হবে
ওজনটাকে ইঞ্চিতে পরিণত করতে হবে। হাইটটাকে হাইটটাকে ইঞ্চিতে হাইটটাকে ইঞ্চিতে পরিণত করতে হবে, ইঞ্চি থেকে আবার সেন্টিমিটার নিতে হবে, সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে ওই মিটারটাকে আবার বর্গ করতে হবে, মিটারে বর্গ করতে হবে, বর্গমূল করতে হবে। যেটা বের হবে ওইটা দিয়ে আমাকে ভাগ করতে হবে ওজনকে। ওজনকে ভাগ করলে আমি বিএমআই পাবো। এই বিএমআই এর আবার স্তর আছে 6টি। 18.5 যেটা এর নিচে হলে হবে শূন্যকায়। 18.5 থেকে 25 এর নিচে পর্যন্ত হলে স্বাভাবিক। 25 থেকে 30 হলো ওভারওয়েট। 30 এর থেকে 35 মধ্যে হলে কি হবে? ওবেসিটি প্রথম শ্রেণীর। আর 35 থেকে 40 এর নিচ পর্যন্ত হলে কি হবে? সেকেন্ড, দ্বিতীয় শ্রেণীর। মানে গ্রেড বাড়ে, হ্যাঁ, মানে আরো বেশি মোটা, 40 এর উপরে। মানে আল্লাহ যা করে। অডিয়েন্স, আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, এই বিএমআই যারা বুঝেছেন একটু হাই হ্যালো দিয়া জানান। রোগীরা বসে আছে, আর বেশি সময় দেওয়া যাবে না, একটু দ্রুত লিখেন। বিএমআইটা যারা বুঝেছেন একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। আমরা ধারাবাহিকভাবে একটা পর একটা ক্লাস এখন থেকে নিয়ে আসবো। এক একদিন আমার ডাক্তার একজন সাথে থাকবে ইনশাআল্লাহ। আমি আর একা কত, সাথে আমার ডাক্তারদের এক একদিন একজন নিয়ে আসবো। কালকে আবার ইনশাআল্লাহ আরেকজন পাবেন ইনশাআল্লাহ। যারা বুঝেছেন একটু দ্রুত লিখেন, একটু দ্রুত লিখেন। কারা কারা বিএমআই বুঝেছেন তাড়াতাড়ি, যারা বুঝেছেন একটু লিখেন। আজকে ম্যাডামের সুবাদে আমিও শিখতে পারলাম আপনাদের সাথে রেখে। ম্যাডাম যেভাবে বুঝাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু বুঝে গেছি। এখন আমার এই মোটা মাথা যদি বুঝতে পারি, আপনাদের তো বোঝার কথা, কি বলেন? তাড়াতাড়ি লিখেন। কি লিখছে? আমি ঢাকার কাছাকাছি গাড়িতে বসে লাইভ দেখছি। আচ্ছা, ওকে। আমি যদি বুঝতে পারি আপনাদের বোঝার কথা। আর কে বুঝেছেন? আলহামদুলিল্লাহ লিখছে একজন। তারপরে কি বুঝতে পেরেছেন? বিএমআইটা আমার আজকে ক্লিয়ার হয়ে গেল। আপনাদেরও ইনশাআল্লাহ বোঝার কথা। আপনারা বুঝেছেন? জি বুঝেছেন। আমি আরেকবার থিওরিটা জানতে চাই ম্যাডাম, আরেকবার কথাটা বুঝিয়ে বলেন। শুরু থেকে বিএমআইটা আরেকবার বুঝিয়ে বলেন। বিএমআইটা আসলে কি, ওখানে আরেকবার একটু যদি বলতেন। আরেকবার একটু বিএমআইটা আসলে কি? বিএমআই হলো ব্যক্তির ওজনের একক। ওদিকে থাকে, হ্যাঁ, ও ব্যক্তির ওজনের একক। বিএমআই এর ফুল মিনিং হচ্ছে বডি মাস ইনডেক্স। এখন এই বিএমআইটা জানতে হলে আমাদের একটা থিওরি জানতে হবে, আর সেটা হচ্ছে বিএমআই ইকুয়াল টু ওয়েট বাই হাইটের বর্গমিটার। এখন ধরলাম কোনো ব্যক্তির ওয়েট 68 কেজি, হাইট 5 ফিট 6 ইঞ্চি। এই হাইটটাকে এখন আমার মানে বর্গমূল করতে হবে। এই জন্য প্রথমে হাইটটাকে ইঞ্চিতে নিতে হবে, ফুটটাকে ইঞ্চিতে নিতে হবে। আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি, 5.6 ইন্টু 12। তো আমরা পেলাম ইঞ্চি। এখন এই ইঞ্চি থেকে আবার আমরা সেন্টিমিটারে যাব। তো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এই ইঞ্চিটাকে আবার আমরা 2.54 দিয়ে গুণ করব। এরপরে যেটা পাবো এটা হচ্ছে সেন্টিমিটার। এখন সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, আমরা জানি এটা সবাই। ভাগ করার পরে যেটা পাবো ওটা হচ্ছে মিটার। মিটারটাকে এখন আমি বর্গমূল করব। তো আমি পেলাম আমার হাইটের বর্গমূল। এখন সূত্রে কি ছিল? বিএমআই ইকুয়াল টু ডাব্লিউ বাই হাইটের বর্গমূল, মানে ওজনকে উচ্চতার বর্গমূল দিয়ে ভাগ করা। তো উচ্চতার বর্গমূল তো আমি পেলাম। এখন ওজন কত ছিল? 68 কেজি। তো 68 ভাগ ওই যে উচ্চতার বর্গমূল যেটা পাইছি ওইটা, এ তো পেলাম বিএমআই। এখন বিএমআই যেটা পাইছি এটা কোন স্তরে আছে, মোটা নাকি চিকন নাকি অত্যাধিক মোটা, এটা জানার জন্য আমার বিএমআই এর একটা স্তর আছে, এটা জানতে হবে। তো বিএমআই এর 6টি স্তর। বিএমআই যদি 18.5 এর নিচে হয় তাহলে শীর্ণকায়। বিএমআই যদি 18.5 থেকে 25 এর নিচে মানে 24.9 হয় তাহলে স্বাভাবিক। যদি বিএমআই 25 থেকে 30 এর নিচে মানে 29.9 হয় তাহলে ওভারওয়েট। যদি বিএমআই 30 থেকে 35 এর নিচে হয় মানে 34.9 তাহলে সেটা ওবেসিটি।
প্রথম শ্রেণীর। যদি বিএমআই 35 থেকে 40 হয়, 40 নিচে হয় মানে 39.9, তাহলে ওবেসিটি সেকেন্ড শ্রেণীর। যদি বিএমআই 40 এর উপরে হয় তাহলে উচ্চতর ওবেসিটি। ময়দার বাক্স। অডিয়েন্স, অনেকে লিখেছেন অ্যানাটমি ক্লাস চাই। আপনাদের অ্যানাটমি ক্লাস রেডি করা আছে, একদম কঙ্কাল দিয়ে আপনাদের ক্লাস নেওয়া হবে। সব রেডি করা আছে, 2-1 দিনের মধ্যেই আপনাদের ক্লাস শুরু হবে। অডিয়েন্স, আরেকটি কথা বলতে চাই, সেই কথাটি হচ্ছে এই, আমাদের এসি সার্ভের টার্গেট সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিছু ডাক্তার চাই, যারা সেই জেলায় জেলায় যে ডাক্তারদেরকে তৈরি করতে যেন পারেন। আর সেই ডাক্তারদেরকেই এভাবে এক এক করে এই লাইন আঁকাবাঁকা থেকে শুরু করে তৈরি করার চেষ্টা করছি। এই আঁকাবাঁকা লাইন থেকেই একদম সোজা লাইন তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে আজকে যে ক্লাসটি চললো, এই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন, দেখার সুযোগ করে দেন। আমরা ধারাবাহিকভাবে এখন থেকে অ্যানাটমি ক্লাস, প্যাথোলজি ক্লাস এক এক করে চালিয়ে যাব। রোগীলিপি রেপার্টরি তো অনেক হলো, ওইটাও চলবে, পাশাপাশি এগুলিও চলবে। আজকের ক্লাস কেমন লাগলো একটু দ্রুত লিখে জানান। আর আজকের ক্লাস করাইতে পারেন, আপনার কেমন লাগলো মতামত জানান। বলেন, ওদিকে তাকিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনার কেমন লাগলো, আপনার প্রতিক্রিয়া। প্রথমে তো অনেক নার্ভাস ছিলাম, আমার গলা বসে গেছে নার্ভাসের কারণে, কিন্তু স্যার যদি পাশে থাকে তাহলে আসলে নার্ভাসটা বোঝার উপায় নাই। স্টেজে আসলে আর ওরকম ফিল হয় না কিছু। থ্যাংক ইউ সবাইকে। আপনি খুশি তো? জি স্যার। নার্ভাস শেষ, কিন্তু আজকে বিদায়। জি স্যার। রোগীরা রোগ নিয়ে ডাক্তার আমাদের কাছে আসে, ওষুধ দিলে রোগ চলে যায়। আর আমি আশা করি আমাদের যারাই এইচএস সার্ভে বক্তা যারা আছেন, প্রশিক্ষক যারা, আমাদের যারা ট্রেনার যারা আছেন, প্রথম প্রত্যেকের এরকম অবস্থা হয়েছে। ধীরে ধীরে আল্লাহ চায় তো সবার নার্ভাসনেস ভাবটি একেবারে নেই, আপনাদেরও থাকবে না। কারণ আমাদের প্রত্যেকটি জেলায় উপজেলায় প্রত্যেকটা জায়গায় দৌড়াতে হবে। এখন থেকে প্রত্যেকটা জায়গায় দৌড়াতে হবে, এইভাবে তৈরি হতে হবে। একজন করে তৈরি হতে হবে, ধীরে ধীরে তৈরি হতে হবে। কালকে থেকে ধারাবাহিকভাবে আপনারা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, প্র্যাকটিস অফ মেডিসিন ধারাবাহিক ক্লাস ইনশাআল্লাহ পাবেন রাত 9:30টায়। সবাই ভালো থাকেন। ভালো লেগে থাকলে শেয়ার করে দ্রুত অন্যদেরকে সুযোগ করে দেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।